তোবার গলাটা একটু চিন্তিত হয়ে উঠল। না, আমি তো জানি না। সকালে তো তুই যাওয়ার পরে আরিশাও ইউনিভার্সিটিতে চলে গেল। এরপর তো আমি হসপিটালে চলে গেলাম। তাহমিদের বুকটা ধক করে উঠল। সে দৌড়ে নিজের ঘরে গেল। আরিশার জিনিসপত্র, বই, নোট সব গায়েব। একটা ছোট্ট খাম বিছানার উপর রাখা। খুলে পড়ল। ছোট্ট এই চিঠি তার হৃদয় চিরে দিল। 6 ঘন্টা পর গালিবের ফোন বেজে উঠল। হ্যালো। ওপাশে জিশানের গলা। আশা করি তোমরা ভালো আছো। আসলে ফোন করেছিলাম বলতে, আরিশা বাংলাদেশে এসেছে। বলছিল আমাদের কথা খুব মনে পড়ছিল, তাই হঠাৎ করে চলে এসেছে তোমাদের কিছু না বলে। গালিব কিছু না বলে এমনি টুকটাক কথা বলে ফোন রেখে দিল। বাড়ি এসে খাবার সময় গালিব তোবাকে বলল, আয়ুষ এভাবে কেন চলে গেল আমি বুঝলাম না। তাহমিদ খাবার রেখে উঠে চলে গেল। বিছানায় নিজের ফোনটা ছুঁড়ে মারল। গালিব তাহমিদের রুমে এসে বসল। তাহমিদের কাঁধে হাত রেখে বলল, পাপা তোর কি হয়েছে আমার সাথে শেয়ার করতে পারিস? পাপা না তোর বন্ধ হয়? কিছু না পাপা, আমি ঠিক আছি। তুই আরিশাকে ভালোবাসিস তাই তো? তাহমিদ অবাক হয়ে বলল, পাপা তুমি কি করে জানলে? আমি তো এখন পর্যন্ত কাউকে কিচ্ছু বলিনি। পাপা সব বোঝে বাবা। আমার একটা প্রশ্ন, তুমি এতটা ভালোবাসো তাহলে তুমি ওকে এত দূরে সরিয়ে রেখেছো কেন? পাপা আমি 10 বছর আগে যখন বাংলাদেশে গেছিলাম তখন থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। ফ্ল্যাশব্যাক। আমার হার্ট স্টোন। তখন ওর বয়স মাত্র 9 বছর ছিল। আমি ওর জন্য চায়না থেকে কাঁচের পুতুল নিয়ে গেছিলাম, কিন্তু ভুল করে ও নিজেই সেটা ভেঙে ফেলে নিজেই সে কি কান্না শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্ত থেকে আমি ওকে ভালোবেসে ফেলি। কিন্তু ও আমাকে অনেকবার সরি বলে। আমি বলেছিলাম এই পুতুলটা আমি আমার প্রিয় মানুষের জন্য এনেছিলাম। আরিশা মনে করেছিল আমি তার উপরে রাগ করেছিলাম। তারপরে আমি যেই কয়েকদিন বাংলাদেশে ছিলাম ও অনেকবার চেষ্টা করেছে আমার রাগ ভাঙানোর, কিন্তু আমি এমন ভান করেছি যে ও মনে করেছে আমি ওকে মাফ করিনি। দিন যেতে লাগলো, আমি বড় হতে লাগলাম। আমার যখন 16 বছর বয়স তখন আমি একটা মুভি দেখি যেখানে ছেলেটি তার মামার মেয়েকে ভালোবাসে, কিন্তু তাদের পরিবার না মেনে নেওয়াতে মেয়েটা সুসাইড করে আর ছেলেটা তার শোকে পাগল হয়ে যায়। ঠিক তখন আমার তোমাদের কথা মনে হয়, তাই আমি আরিশার থেকে দূরে থাকা শুরু করি আর মেইলিংয়ের সাথে সম্পর্ক শুরু করি। কিন্তু আমি আরিশাকে ভুলতে পারিনি। আর মেইলিং আমাকে ছাড়াও অন্য ছেলেদের সাথে রিলেশন করতো, যার কারণে মেইলিংয়ের সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। কোনো কিছুই যখন আটকাতে পারছিল না তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর কখনো বাংলাদেশে যাব না। কিন্তু শেষবার আম্মুর কথা রাখতে বাংলাদেশে গেলাম। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে সামলে রাখতে, যাতে আমার ভালোবাসার প্রকাশ না পায়, আরিশার যেন আমার প্রতি কোনো ফিলিংস না আসে। কিন্তু ওই পিচ্ছি মেয়েটা আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলে। আমি তো আমার ভালোবাসাও কোনো দিন প্রকাশ করিনি, তবু ও আমার জন্য 7 পার করে আমার কাছে এসেছে আমার একটু ভালোবাসা পাবার জন্য। আর আমি কি করেছি? ওকে কষ্ট দিয়ে ফেলেছি। বর্তমান। তাহমিদ কান্না করতে করতে গালিবের পায়ের কাছে বসে পড়ল। পাপা আমি তো ছোটবেলা থেকে তোমার আর আম্মুর কাছে কিচ্ছু চাইনি। আজ একটা জিনিস চাইবো, আর কখনো কিচ্ছু চাইবো না। প্লিজ আমাকে আমার জীবন, আমার হার্ট স্টোন এনে দাও পাপা। এই সম্পর্কের বেড়াজাল থেকে আমাদের মুক্তি দাও পাপা। তাহমিদ কান্না করে গালিবের পা জড়িয়ে ধরে। ছেলের এমন কষ্ট দেখে গালিব নিজেও কান্না করে দেয়। বাবা, আমরা তো কোনোদিন তোদের পছন্দের বিরুদ্ধে ছিলাম না। আমরা চাই শুধু তুই খুশি থাক। কিন্তু আম্মু, মামা, ফুপ্পি তারা কি আমাদের এই সম্পর্ক মেনে নেবে? মেনে নেব না মানে? তাদের বিয়ে আমি দিয়েছি, আর আমার কথা মান্য করবে এই আবরার খান গালিবের কথা কার সাহস আছে? আমরা কথা বলবো তোর মামা আর ফুপির সাথে। না আম্মু, আমি চাই আগে আরিশার রাগ ভাঙাই। ও যদি সব মেনে নেয় তারপরে কথা বলবে তোমরা। দরকার হলে আমার হবু বৌমাকে তুলে নিয়ে আসবো। তুবা আর তাহমিদ গালিবের কথায় হেসে দেয়। আমরা কালকে যাচ্ছি বাংলাদেশ আমার বৌমা রাগ ভাঙাতে। বিমানবন্দরের গেট দিয়ে বের হতেই গরম হাওয়ার ধাক্কায় থেমে গেল তাহমিদের পা। চারিদিকে পরিচিত সেই ঢাকা শহরের কোলাহল, ধোঁয়া আর হাজার মানুষের মুখ। মুলান মুখটা ঝুঁকিয়ে বলল, তুই
ঠিক আছিস তো? তাহমিদ গম্ভীর মুখে শুধু মাথা নাড়ালো। পাশে দাঁড়িয়ে থাকা গালিব একবার তুবার দিকে তাকিয়ে বলল, চলো আগে যাই, তারপর দেখা যাবে কিভাবে রাগ ভাঙাতে হয় মেয়েদের। কিছুক্ষণ পর জিশানের বাড়ি বগুড়া। আর ঈশা জানালার পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ বাইরে গাড়ির শব্দে চমকে উঠল। পর্দা সরিয়ে দেখল তাহমিদ, তার পাশে মুলান, ইয়েন আর ফুপি মামা। চোখ দুটো জল জলে হয়ে উঠল, কিন্তু মুখ শক্ত করে নিল। জিশান দরজা খুলতেই তাহমিদ ঢুকে পড়ল। কাউকে কিছু না বলে সোজা গিয়ে দাঁড়ালো আরিশার সামনে। তুই রাগ করেছিলি সেটা বুঝতে পারলাম, কিন্তু এভাবে চলে এসে তুই ঠিক করিসনি। আরিশা চোখ নামিয়ে বলল, আপনি বুঝতে পারেননি বলেই তো চলে এসেছি তাহমিদ ভাইয়া। তাহমিদ চোয়াল শক্ত করল। আর তুই সেই তুমি থেকে আপনি করতে শিখলি কবে থেকে? আরিশা মুখ ফিরিয়ে নিল। তুমি তো অনেক কিছু শিখিয়ে দিয়েছো। চারপাশে এক মুহূর্তের নীরবতা। তুবা তখন আরিশার পাশে এসে দাঁড়িয়ে বলল, মা, একটুখানি হলেও কথা বলো আহমিদের সঙ্গে, সে খুব কষ্ট পেয়েছে। আরিশা গলা চেপে বলল, ফুপি, এখন আমার কষ্টটা অনেক বেশি। তাহমিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল আরিশার ভাঙা চোখ, ফ্যাকাশে মুখ, তবুও নিজের সেই রাগটাকে চেপে ধরে রাখল। তুই যা চাস আমি সব করব, শুধু একবার মুখ ফিরিয়ে তাকা। সন্ধ্যার ম্লান আলো ঘর জুড়ে ছড়িয়েছিল। বাহিরে ঝিরঝিরে বাতাস বইছে, কিন্তু ঘরের ভিতর যেন সময় থমকে আছে। তাহমিদ চুপচাপ দাঁড়িয়ে আরিশার দিকে তাকিয়েছিল। মেয়েটা চোখ নামিয়ে বসে আছে সোফায়, তার হাতে একটা বই, কিন্তু চোখ যাচ্ছে না পাতায়। তুই জানিস না তুই চলে যাওয়ার পর আমি কেমন ছিলাম? তাহমিদের কণ্ঠটা কাঁপছিল, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। আরিশা বইয়ের পাতা উল্টে বলল, জানার দরকারও নেই। তুই যে আমার জীবন সেটা তুই বুঝিসনি কোনোদিন। জীবনে শুধু দাবি দিয়ে ভালোবাসা চলে না তাহমিদ ভাইয়া। আরিশা আবার সেই ভাইয়া ডাকটা ছুঁড়ে মারল। তাহমিদ এবার কাছে গিয়ে দাঁড়ালো। তুই প্লিজ প্লিজ কথা শুন। আমি এখন এমন কিছু করব না যা তোর মনে কষ্ট দেয়। আমি তোকে সময় দিতে এসেছি, ভালোবাসা দিয়ে বুঝাতে এসেছি। আরিশা বইটা বন্ধ করলো। এবার চোখ তুলে বলল, আপনার ভালোবাসা আমাকে কষ্ট দিয়েছে, তাই এখন আপনার কথা শোনার মতো শক্তি নেই আমার। তার চোখে তখন ঠান্ডা বরফের মতো অভিমান। তাহমিদ হতাশ হয়ে পেছনে ঘুরে দাঁড়ালো। তুবা চুপচাপ রান্নাঘর থেকে দেখে যাচ্ছিল ছেলেটার চেষ্টা, মেয়েটার ব্যথা। সে গালিবকে বলল, আমার মনে হয় সময় দিতে হবে, ওদের দুজনেই চলছে ভিতরে ভিতরে, শুধু এখন কেউ কাউকে ছুতে পারছে না। গালিব মাথা নেড়ে বলল, তাহমিদ সহজে হার মানার ছেলে না, সময়টা দেও, সে ঠিকই করবে সব। রাত 2:17। সবাই ঘুমিয়ে, কিন্তু তাহমিদ তার চোখে ঘুম নেই, শুধু হাজারো ভাবনা। একটা হারিয়ে যাওয়ার সম্পর্ক, আর একঘুয়ে একটা মেয়ে যে আজও তার হৃদয়ে আগুন হয়ে জ্বলছে। সে নিঃশব্দে ব্যাগ থেকে গিটারটা বের করলো, একটা চেয়ারে বসে জানালার দিকে তাকিয়ে চোখ বন্ধ করলো। সেদিকে তাকিয়ে থাকা মানেই আরিশার মুখ দেখা, যেটা সে যতই না চায় ততই ভেসে ওঠে। তাহমিদের আঙ্গুল ধীরে ধীরে গিটারের তারে নেমে এলো। সে গাইল। বৃষ্টির ছিটা জানালায় পড়ে ঠান্ডা বাতাসের সাথে তাহমিদের গলার কম্পন যেন পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে যায়। তবে সে জানে তার গান কারো ঘুম ভাঙাতে পেরেছে। আরিশা বিছানায় শুয়ে থাকা, আরিশার চোখ খোলা, বুকের মধ্যে কেমন একটা অস্থিরতা। সেই গলা, সেই সুর, সেই আবেগ। কিন্তু সে জানে এই ভালোবাসাকে সহজে ক্ষমা করে দিলে তাহমিদ কখনো বুঝবে না তার কষ্ট। তবুও তার ঠোঁট ফিসফিস করে বলে ওঠে, এতটা ভালোবাসো আমায়, তাহলে সেটা এতদিন প্রকাশ করনি কেন? রাত 2:40। আকাশের মেঘ, ঠান্ডা বাতাস আর একলা একটা ছাদ। আরিশার বুকের ভেতর ধকধক করছে। জানালার পর্দা সরিয়ে যখন দেখলো তাহমিদ নিচে বসে গিটার বাজিয়ে গান গাইছে, তখন কি আর নিজেকে ধরে রাখা যায়? পা টিপে টিপে ছাদে উঠে এলো সে। গেট খুলে কাপা হাতে ধীরে ধীরে ছাদের এক পাশে এসে দাঁড়ালো। আলো অন্ধকারের ছায়া হয়ে দাঁড়িয়ে এসে তাকিয়ে রইল নিচের দিকে। তাহমিদের সেই সুর, সেই গলা, সেই যন্ত্রণা মিশ্রিত ভালোবাসা ছড়িয়ে পড়ছিল চারপাশে। হঠাৎ তাহমিদের মাথা উঁচু হলো,
যেন বুকের মধ্যে কম্পন ওঠে তার। আরিশা, চোখে মুখে চমকে উঠলেও কিছুই বলল না সে, শুধু গিটারের তারে আঙ্গুল বুলিয়ে গিয়ে গেল। আরিশার চোখ দুটো চিকচিক করছে, ঠোঁট কাঁপছে, মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে সেই অনুভব। তাহমিদ নিচে উঠে এলেও আরিশা ছাদের প্রান্ত থেকে সরে না। সে মুখ ঘুরিয়ে ফেলল। তাহমিদ ধীরে ধীরে ছাদে এসে বলল, তুই কি কখনো জানতি আমার সব গান শুধু তোকে নিয়েই? আরিশা নীরব। তাহমিদ আরেক ধাপ এগিয়ে বলল, এই দূরত্ব, এই রাগ আমি সহ্য করব, তবুও তুই আমাকে একটাবার চোখ তুলে দেখ। আরিশা এবার চোখ তুলে তাকালো, দুই জোড়া চোখ মুখোমুখি। তাহমিদ ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, চল সব ভুলে আবার শুরু করি। তাহমিদের বাড়ানো হাতটা আরিশা কয়েক সেকেন্ড দেখে সরিয়ে নেয়। সে চুপচাপ পিছিয়ে গিয়ে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে পড়ে। ঠোঁট কাঁপছে তার, চোখ দুটো লাল। তুমি চেয়েছিলে না আমি তোমার জীবন থেকে চলে যাই? আমি গেছি। তুমি চেয়েছিলে না আমি আর কিছু না বলি? আমি কিছু বলিনি। তুমি থাপ্পড় মারতে চাইলে আমি কিছু বলিনি। এখন হঠাৎ এসে গিটার বাজিয়ে গান গেয়ে বলছো চল সব ভুলে শুরু করি। তাহমিদ নিশ্চুপ। আমি ভুল করেছি মারি, কিন্তু তুই কি করে ভাবলি আমি তোকে ছেড়ে থাকতে পারবো? ভালোবাসা কি এত সস্তা তাহমিদ খান তেজ? তুমি ঠেকাতে পারতে, আমাকে কিছু একটা বলতে পারতে, কিন্তু তুমি চুপ করেছিলে। তুমি কি জানো আমি কত রাত কাঁদতাম? তুমি কি জানো আমি কেন বাংলাদেশে ফিরে এসেছি? তাহমিদ পেছন থেকে এসে তাকে থামিয়ে দেয়, ধরা গলায় বলল, জানি না, কিন্তু জানতে চাই আর বুঝতে চাই তোকে ছাড়া আমি কিছু না, আর তুই আমার শেষ ঠিকানা। আরিশা মুখ ঘুরিয়ে বলল, ভালোবাসা মানেই কি ফিরে এলেই সব ঠিক হয়ে যায়? তাহমিদ কষ্ট করে হেসে বলল, ভালোবাসা মানে তুই যা ইচ্ছে কর, আমি তাও তোর জন্যই সব সয়ে যাব। আরিশা কিছু বলল না। তার চোখে জল, ঠোঁটে কাঁপন, আর মনে একটাই প্রশ্ন, এই ছেলেটাকে আমি কি সত্যি ভুলে যেতে পারবো? আরিশা নিচে চলে আসলো। তাহমিদ সারাটা রাত ছাদে কাটিয়ে দিল। তার মনে এখন একটাই চাওয়া, কিভাবে আরিশাকে ফিরে পাবে। সকালে সূর্য উঠল। মিসেস ফাতেমা ছাদে এসেছে ফুল গাছে পানি দিতে। নানু ভাই, তুমি এখানে কখন এলে? নানু, আমি তো কালকে থেকে এখানে আছি। ওই পাগলি মেয়ে যে আমাকে ভুল বুঝে আছে। কার কথা বলছো? কে ভুল বুঝে আছে? তাহমিদের হুঁশ ফিরে যে তাহমিদ নিজেকে সামলে নিয়ে বলল, সময় এলে সব জানতে পারবে নানু। তাহমিদ নিচে চলে গেল। মিসেস ফাতেমা তাহমিদের যাওয়ার পানে চেয়ে রইল। সকালে মুলান, ইয়েন, রিহানা রুমে আসলো। কিরে, কাজ হয়েছে নাকি এখনো সব ঝুলে আছে? ঠিকই তো আছে। এতদিন তুই আরিশাকে ঝুলিয়ে রেখেছিলে, এখন আরিশাই কিছুদিন তোকে ঝোলাক। ভাইয়া, একটা সারপ্রাইজ প্ল্যান করলে কেমন হয়? রিহানা তাহমিদ, মুলান, ইয়েনকে সাথে নিয়ে বুদ্ধি দিল। রাত তখন 11টা ছুঁই ছুঁই। পুরো বাড়ি নিস্তব্ধ, তবে ছাদে একটা ছোট্ট ফেরি লাইটের ঝিকিমিকি আলো, মাঝখানে একটা টেবিল, মোমবাতির আলোয় সাজানো দুটো কাপ কফি, একটা ছোট্ট কেক, আর পাশে রাখা আরিশার প্রিয় হেডফোন। তাহমিদ দাঁড়িয়ে এক হাতে গিটার নিয়ে লাজুক মিষ্টি একটা হাসি দেয়। সে অপেক্ষা করছে তার হার্ড স্ট্রম এর জন্য। আরিশা ঘুমাতে যাচ্ছিল, তখন রিহানা এসে বলল, তাহমিদ ভাইয়া তোমাকে ছাদে যেতে বলেছে, খুব দরকার। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এখন দূরে ঠেলে দিচ্ছিস? ভালো কথা, পরে আবার নিজেই কান্না করিস না জানো। আরিশা উঠে গেল। অনিচ্ছা নিয়ে ছাদে গিয়ে থমকে গেল। তাহমিদ গাইতে লাগলো গিটার হাতে। আরিশা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ধীরে ধীরে তার চোখে জল এসে পড়ে। তাহমিদ তার সামনে হাঁটু গেড়ে বসে কেকের উপর থেকে একটা মোমবাতি জ্বালিয়ে বলল, এটা আমাদের দ্বিতীয় শুরু, হার্ট স্টর্ম। তুই যদি রাজি থাকিস তোর সব অভিমান আমি কেকের মতো মিষ্টি করে ফেলবো। তুমি এখনো জানো না আমি কতটা রাগ করি। জানি, তাই তো এখন তোর রাগ আমার সবচেয়ে প্রিয় জিনিস হয়ে গেছে। আরিশা মুখ ঘুরিয়ে রাখতে গিয়ে হেসে ফেলে। তাহমিদ ধীরে তার হাত ধরে, চল আজ না হয় রাগটা আমায় গিফট দে, আমি সেটাও ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখবো। তুমি যতই চেষ্টা করো তাহমিদ খান তেজ, আমি তোমার কথাই ভুলছি না। এই 3টা বছর আমি তোমার জন্য যে কষ্ট
ব্যথা অনুভব করেছি সেটা আমি 3 দিনে ভুলতে দিব না। আরিশা ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো। তাহমিদ আর কিছু না বলে নিচে চলে আসে। আরিশা পিছনে তাকিয়ে দেখে তাহমিদ নেই। রাত তখন প্রায় শেষ। ছাদের কার্নিশে চুপচাপ দাঁড়িয়েছিল আরিশা। চুল এলোমেলো, চোখে ক্লান্তির ছায়া। বাতাসে ভেসে আসছিল নাম না জানা এক ব্যথার গান। তুমি রবে নীরবে হৃদয়ের মন। হঠাৎ কারো পায়ের শব্দে পিছন ফিরে তাকালো সে। তাহমিদ নয়, মুলান দাঁড়িয়ে চুপচাপ, চোখে কিছুটা আক্ষেপ। মুলান কাছে এসে একটা চিঠি এগিয়ে দিল। তুমি এটা পড়ে নিও, তাহমিদ নিজেই তোমাকে দিতে পারছিল না, তাই আমাকে দিয়ে পাঠালো। আরিশা ধীরে ধীরে কাপা হাতে চিঠিটা খুলল। লেখাগুলো কাপা কাপা হাতে লেখা, কিছু জায়গায় জল ছাপ, হয়তো চোখের জল। আরিশা পড়া শুরু করলো। হার্ট স্টোন, তুই যখন 9 বছরের তখন তোর জন্য আমি চায়না থেকে কাঁচের পুতুল নিয়ে এসেছিলাম। তুই সেটা নিজের হাতে ভেঙে ফেলেছিলি। আমি কখনো ভুলতে পারবো না তখন তুই কেমন কাঁদছিলি। সেই ছোট্ট মেয়েটার চোখের কান্নায় আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছিল। সেই প্রথম আমি তোকে ভালোবেসে ফেলি। তুই বারবার সরি বলেছিলি, আর আমি তোকে বলেছিলাম এই পুতুলটা আমি আমার প্রিয় মানুষটার জন্য এনেছিলাম। তুই ভেবেছিলি আমি রাগ করেছি, তাই তুই সেই কয়েকটা দিন আমার রাগ ভাঙাতে চেষ্টার কোনো কমতি রাখিসনি। কিন্তু আমি এমনভাবে দূরে ছিলাম যেন কিছু হয়নি। তুই বুঝতেই পারিসনি আমি তোকে কতটা ভালোবেসে ফেলেছি। তারপর আমি বড় হতে লাগলাম। যখন আমার বয়স 16, আমি একটা মুভি দেখলাম যেখানে ছেলেটা তার মামার মেয়েকে ভালোবাসে, কিন্তু পরিবার মেনে না নেয় মেয়েটা আত্মহত্যা করে। সেই দৃশ্য দেখে আমার কাঁপুনি ধরে যায়। হঠাৎ আমি আমাদের কথা মনে করি, আর আমি ভয় পেয়ে যাই। ভয় পাই এই ভালোবাসার শেষটাও যদি সেরকমই হয়। আমি দূরে সরে গেলাম তোর থেকে, অনেক দূরে। মেইলিং নামে একটা মেয়ের সাথে সম্পর্ক শুরু করলাম। ভাবলাম ভুলে যাব তোকে, কিন্তু বিশ্বাস কর, না পারলাম তোকে ভুলতে, না পারলাম নতুন কাউকে ভালোবাসতে। মেইলিং আমাকে ঠকিয়েছে, অন্য ছেলেদের সঙ্গে ঘুরেছে, রিলেশনে গেছে, তাই আমি ওর সাথে ব্রেকআপ করে নিই। আর তারপর থেকে তোর প্রতি আমি আরও দুর্বল হয়ে যাই। শেষে ভেবেছিলাম আর কখনো বাংলাদেশ যাব না, তোকে আর চোখের সামনে দেখব না। তবুও শেষবার আম্মুর কথা রাখতে দেশে গেলাম। নিজেকে ধরে রাখার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল জানিস তো। কিন্তু তুই, সেই পিচ্ছি মেয়েটা, আমাকে তোর ভালোবাসার মায়ায় আটকে ফেললি। আমাকে চেঞ্জ করতে চেয়েছিলি, হাসি খুশি দেখতে চেয়েছিলি, কিন্তু তুই জানতি না আমার সব খুশির কারণ তো তুই। তুই যখন আমার কাছে থাকতি আমি অনেক খুশি হয়ে যেতাম, কিন্তু সেটা প্রকাশ পেত না। কিন্তু আবার যখন আমার মনে হতো আমাদের পরিবারের কথা, এই সম্পর্কের ব্যবধান, তখন আর তোর কাছে যাওয়ার সাহস পেতাম না। তাই চায়নাতে এসে তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। তোর করা প্রতিটা মেসেজ আমি বুকে নিয়ে ঘুমাতাম। কিন্তু একটা সময় যখন তুই মেসেজ দেওয়া বন্ধ করে দিলি, আমি ভেবেছিলাম তোর লাইফে কেউ এসেছে, তাই আমাকে ভুলে গেছিস। আমিও আমার মনের ভালোবাসা মনে রেখে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু হঠাৎ যখন তুই আবার আমার কাছে, আমার শরীরে চলে এলি, আমি অনেক চমকে গেছিলাম যে আমার জন্য, আমার ভালোবাসার জন্য 7 সমুদ্র পেরিয়ে চলে এসেছিস আমার কাছে। আমি তারপরেও চুপ ছিলাম। কিন্তু তুই যখন সাকিব এর সাথে কথা বলতি, আমার শরীরে কাটার মতো বিদ্ধ তোদের সেই হেসে হেসে কথা বলাগুলো। তাই তো তোর কাছে আসা শুরু করলাম, কিন্তু ভালোবাসতে ভয় পাচ্ছিলাম। তবুও তুই বাধ্য করলি তোকে ভালোবাসতে। আমি ভালোবাসলাম, কিন্তু আবার যখন তোকে সাকিবের কাছে দেখলাম, আমার মাথা ঠিক ছিল না, তোকে কষ্ট দিয়ে বসলাম। তোর চোখের ভাষা বুঝাও মুখ ঘুরিয়ে নিয়েছিলাম রাগের জন্য। তুই যখন আমার জন্য কাঁদিস, আমি তখন চুপ করে থাকি। তুই যখন আমার কাছে আসিস, আমি তখন তোকে দূরে ঠেলে দিই। কিন্তু আজ আমি তোকে একটা কথা বলতে চাই। তুই ছিলি আমার প্রথম ভালোবাসা, তুই আছিস, তুই থাকবি। তুই যদি কখনো মনে করিস এই সম্পর্কটা ছিল একতরফা, তাহলে আজ জেনে নে আমার সবটুকু ভালোবাসা তোকে ঘিরেই ছিল। তুই রাগ করিস, অভিমান করিস, তবু একটা সুযোগ দিস। আমি এবার তোর কাঁধে মাথা রেখে বলবো, তুই আমার হৃদয়ের শেষ ঠিকানা। ইতি, তোর তাহমিদ খান তেজ। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর মাথার ভেতর যেন একটা স্মৃতি ভেসে উঠছিল। পড়তে পড়তে তার গলা আটকে গেল। শেষ লাইনটায় এসে সে চিৎকার করে কাঁদতে শুরু করলো।
তাহমিদ ছাদের নিচে বসেছিল। সে জানতো চিঠি পড়ছে ও, জানতো প্রতিক্রিয়া কি হতে পারে, তবুও ওর কান্নার শব্দে তার বুকটাও যেন চিৎকার করছিল। পরদিন সকালে আরিশা নীরবে নাস্তার টেবিলে এলো।